শাড়ি চুরি হয়েছে সেটা ছড়িয়ে দিয়েছি। বাকি কাজ আর আমায় কিছুই করতে হয়নি, সব গ্রামবাসী করেছে। তুমি যে কি দিয়ে কি করো না বুড়িমা, আমরা কিছুই বুঝতে পারি না, শুধু অবাক হয়ে যাই। তুমি একদম ঠিক বলেছ গিন্নি। আমাদের কাছে যে কাজ খুবই কঠিন, বুড়িমার কাছে সেই কাজ খুবই সহজ। সেটাই তো দেখছি, বুড়িমা সহজে ভোলানাথ আর লালটুকে কাবু করে ফেলেছে। বেচারাদের এমন খারাপ অবস্থা যে দেখে আমারই হাসি পাচ্ছে। সবে তো মাত্র শুরু, হাতে কোনো একটা প্রমাণ আসুক, তারপর আসল খেলা জমবে। তোরা শুধু দেখতে থাক আমি কি করি। শেষ অবধি তুমি এসেছো রতনদা। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, কখন তুমি আসবে, তোমাকে দেখবো আর দুটো কথা বলবো। হ্যাঁ অমিত, আমি এসেছি। হ্যাঁ, আপনি ভাবতেও পারবেন না দাদা, আপনাকে দেখার জন্য কতটা ব্যাকুল হয়েছিল। বারবার আমাকে আপনার কথা জিজ্ঞেস করছিল। পরে বলতে লাগলো আপনি হয়তো আর আসবেন না। আমি এত করে বলছি রতনদাকে খবর পাঠিয়েছে, তুমি চিন্তা করো না, তিনি চলে আসবেন। তাও আপনার ভাই আমার কোনো কথাই শুনছিল না, বারবার বলছিল তুমি যাও, গিয়ে রতনদাকে নিয়ে এসো। কিরে অমিত, তুই এত পাগলামি করেছিলিস কেন? অসুস্থ শরীর নিয়ে তোর এত পাগলামি কিন্তু ঠিক হয়নি। আমি কি করব দাদা বলো, এই দুনিয়ায় আপন বলতে শুধু তোমরাই আছো। আমার অবস্থা তো তেমন একটা ভালো নয়, তাই জন্যই বারবার তোমাকে দেখতে ইচ্ছে করছিল। আমি চলে এসেছি, তোর কোনো চিন্তা করতে হবে না, তুই সুস্থ হয়ে যাবি রে। ওই দিনে আসতাম, বাড়িতে একটা ঝামেলা হয়েছে সেই জন্য আসতে পারিনি। কি ঝামেলা দাদা? তোর ভাগ্নি নেহা মাংস খাবে, মাংস এনে দিলাম। কারা জানি রাতে সেই মাংসের হাঁড়ি সহ চুরি করে নিয়েছে, তাই চোর ধরবার চেষ্টা করছি। শেষ পর্যন্ত বুঝি মাংসও চুরি হচ্ছে। তোমাকে একটা কথা বলবো দাদা। বল না, কি বলতে চাস? কদিন ধরে আমারও বড় মাংস খেতে ইচ্ছে করছে। আহা, সমস্যা নেই, তুই সুস্থ হ, তারপর আমার বাড়িতে আয়, দুই ভাই মিলে পেট ভরে মাংস খাবো। তোকে তো বললাম বাড়িতে একটু ঝামেলা আছে, তোর যা দরকার আমি আমি দাদিকে দিয়ে যাচ্ছি, কোনো চিন্তা করবি না, সুস্থ হয়ে যাবি রে। আর সুস্থ হয়ে আমার বাড়িতে আসবি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। রতন, এই রতন, বাড়ি আছিস নাকি? তোর জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি, এদিকে আয়, শুনে যা। বাবা, ও বাবা, বুড়িমা তোমাকে ডাকছে, এদিকে এসো তো। কি গো বুড়িমা, তোমার মুখখানে এমন হাস্যোজ্জ্বল দেখাচ্ছে কেন? কি খবর নিয়ে এসেছো তা বলো। তোর জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি, তবে সেই খবর শুনতে হলে আমাকে ঘুষ দিতে হবে। বলো বুড়িমা, তোমাকে কি ঘুষ দিতে হবে? আজকাল বুড়িমাও নাকি ঘুষ খায়। আমি তো সেই মাংস চুরির খোঁজ দিতে পারি, তবে বিনিময়ে আমাকে তোর বাড়িতে এই বর্ষায় নেমন্তন্ন করে ভাজা মাংস খাওয়াতে হবে। এই হচ্ছে তোমার ঘুষের নমুনা? আমি তো তোমাকে এমনিতেই নেমন্তন্ন করি বুড়িমা, তুমি আসল কথা বলো। তা তুই করিস, মজা করলাম আর কি। আমি ভোলানাথ আর লালটুর বাড়ি থেকে তোর চুরি হওয়া সেই মাংসের হাড়ি দেখেছি। ঘাটের মধ্যে হয়তো ওরা লুকিয়ে রেখেছে, নয়তো বা ধোয়ার জন্য রেখেছে। কি বলছো? তাহলে তো প্রমাণ মিলেই গেল। চলো চলো, সেখানে চলো। বাবা, আমাকেও নিয়ে চলো, যে চোরটা আমার এত স্বাদের মাংস চুরি করেছে তাকে আমি দেখব আর শাস্তি দেব। না না, তোর সেখানে যাওয়ার দরকার নেই, তুই বাড়িতে থাক। আরে মেয়েটা জেদ করছে, ওকে নিয়ে চলো, তুমিও চলো, সবাই মিলে সেখানে চলো। চল চল, দেরি করিস না। কি হলো কি? তোমরা সবাই মিলে এভাবে আমাদের বাড়িতে জড়ো হয়েছো কেন?
জড়ো হয়েছি কেন সেটা এখন বুঝতে পারছিস না? অন্যের বাড়ি থেকে মাংসের হাঁড়ি চুরি করতে তো ভালোই পারো, তা কেন এসেছি সেটা বুঝতে পারো না? এসব কি বলছো তোমরা? ফাও কথা বলো না। শুধু শুধু এখানে এসে আমরা যে তোমাদের বাড়ি থেকে মাংসের হাঁড়ি চুরি করেছি তার তার কি প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আমরা কোনো কাজ করি না হে। যাও তো বুড়িমা, প্রমাণটা নিয়ে এসো তো। এই তো আমার হাঁড়ি, এটাই তো আমাদের হাঁড়ি। কিরে ভোলানাথ, লালটু, প্রমাণ হলো তো? আমাদের ভুল হয়ে গেছে, তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কখনো এমনটা করব না। না না বাবা, এদের ক্ষমা করবে না। আমি যে মাংস খেতে চেয়েছিলাম এরা সেগুলো চুরি করেছে। চোরদের শাস্তি দাও। এমনিতেই আমরা অনেক শাস্তি পাচ্ছি, গ্রামের সবাই মিলে আমাদের শাস্তি দিচ্ছে। আমাদের দোকান চলছে না, কোনো খদ্দের নেই, অভাবে মরছি। তোমরা দয়া করে নতুন কোনো বড় শাস্তি দিও না। রতন, ওরা এমনিতেই শাস্তি পাচ্ছে, তা সত্য কথা। তাও ওরা যেহেতু এত বড় অন্যায় করেছে, ছোট আকারে শাস্তি দে ওদের। বুড়িমা, তুমি যেহেতু বলছো সেহেতু আমি আর কিছু বলবো না। তুমিই বলে দাও ওদের শাস্তি কি হতে পারে। ওরা যে পরিমাণ মাংস চুরি করেছে তার দ্বিগুণ পরিমাণ টাকা বা মাংস তোদের দেবে। সাথে আমাদের নদীতে 7 বার ডুব দিয়ে বলবে আমরা কখনো আর এমন অন্যায় কাজ করব না। এইটা শাস্তি হয়েছে বুড়িমা।